আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রোকসানা আক্তার, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। আজকে আমি আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে। এই অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়ের বিষয় গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। মায়ের দেহ থেকে পুষ্টি নিয়ে ভ্রূণ ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে এবং মানব শিশুতে পরিণত হয়। একটি শিশু জন্মের সময় 3 থেকে 3.5 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন প্রভাব পড়ে থাকে। তাই মায়ের শরীর ও মনের যত্ন নেওয়া আবশ্যক, যাতে মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং নির্দিষ্ট সময়ে কোনো জটিলতা ছাড়াই একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারেন। তো গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবে যত্নের প্রয়োজন হয়। তো শুরুতেই আসি শারীরিক যত্ন। গর্ভবতী মায়ের শারীরিক যত্নগুলো কেমন হয়ে থাকে? শারীরিক যত্নের মধ্যে বিভিন্নভাবে মায়ের যত্ন নেওয়া হয়। যেমন প্রথমেই রয়েছে মায়ের খাদ্য। গর্ভবতী মায়ের খাদ্য সুষম হওয়া আবশ্যক। সুষম খাদ্যে যে কয়টি খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে এবং পরিবেশনের পরিমাণও ঠিক থাকে। গর্ভবতী মায়ের খাদ্যে যে উপাদানটি যে পরিমাণে থাকা আবশ্যক তা নিম্নে আলোচনা করছি। প্রথমেই যেটা থাকা আবশ্যক তা হচ্ছে প্রোটিন। প্রোটিন মায়ের জরায়ু, প্লাসেন্টা, অ্যাম্বিকাল কর্ড, স্তনের বৃদ্ধি, হিমোগ্লোবিন ও রক্তরসে প্রোটিন সংশ্লেষণ, ভ্রূণের বিকাশমান অঙ্গ ও কলায় প্রোটিন সংশ্লেষণ ও সঞ্চয় ইত্যাদি কারণে গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে প্রোটিন প্রয়োজন হয়। এই প্রোটিন মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি থেকে পাওয়া যায়। গর্ভাবস্থার 5 মাস পর থেকে দৈনিক 65 গ্রাম প্রোটিন গ্রহণের সুপারিশ করা হয়। প্রোটিনের পরবর্তী থেকে যে খাবারটি বেশি প্রয়োজন তার পরবর্তী হচ্ছে ক্যালোরি। গর্ভাবস্থায় মৌলবিপাক হার বৃদ্ধি পায়। মাতার জনন অঙ্গের বৃদ্ধি ও বিকাশ হওয়ায় মৌলবিপাক হার বৃদ্ধি পায়। আবার ভ্রূণের বিপাক হারও মাতার বিপাক হারের সাথে যুক্ত হয়। এছাড়া মায়ের ওজন, চলাফেরা ও কাজে শক্তির প্রয়োজন হয়। এই সকল কারণে গর্ভধারণের 3 মাস পর থেকে অতিরিক্ত 300 ক্যালোরি খাদ্য গ্রহণ করা আবশ্যক। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একজন মায়ের 2100 ক্যালোরির প্রয়োজন হয় এবং গর্ভাবস্থায় তার অতিরিক্ত 300 ক্যালোরি অর্থাৎ মোট 2400 ক্যালোরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন পড়ে। এই ক্যালোরিগুলি আমরা পেয়ে থাকি ভাত, রুটি, চিনি, গুড় ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে। ক্যালোরি পরপরই যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে খনিজ লবণ। ভ্রূণের হাড়ের গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস দরকার। গর্ভাবস্থায় দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া আবশ্যক। লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। দৈনিক 25 থেকে 35 মিলিগ্রাম লৌহ গ্রহণ করা আবশ্যক। এই সময় থাইরয়েড হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়, তাই দৈনিক 125 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা আবশ্যক। ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক 1 গ্লাস দুধ অথবা 50 গ্রাম ছোট মাছ খেতে হবে। লৌহের জন্য কলিজা, সবুজ শাক এবং আয়োডিনের চাহিদার জন্য আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ গ্রহণ করা যেতে পারে। এর পরবর্তীতে রয়েছে ভিটামিন। গর্ভাবস্থায় দৈনিক 55 মিলিগ্রাম ভিটামিন সি ও 5000 IU ভিটামিন এ গ্রহণ করা আবশ্যক। হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা অত্যন্ত বৃদ্ধি পায়। ফলিক অ্যাসিড নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য। ভ্রূণের দেহ গঠনের জন্য প্রথম থেকেই দৈনিক 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া আবশ্যক। গর্ভাবস্থায় দৈনিক 250 গ্রাম শাকসবজি এবং 55 গ্রাম ফল খাওয়া আবশ্যক। এরপরেই যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে পানি।
গর্ভাবস্থায় দৈনিক 8 গ্লাস পানি পান করা আবশ্যক। এতে শরীরে পুষ্টিমান সঠিকভাবে বজায় থাকে। তো এই ধরনের খাদ্য দেওয়া গর্ভবতী মায়ের সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। সুষম খাদ্যে যত পুষ্টিমান সঠিকভাবে থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। গর্ভবতী মায়ের খাদ্য ছাড়াও শারীরিক যত্নের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এর পরবর্তীতেই আসে গর্ভবতী মায়ের পোশাক। গর্ভবতী মায়ের পোশাকটা কেমন হবে? গর্ভবতী মায়ের পোশাক সুতি ঢিলেঢালা পোশাক হতে হবে। এ সময় গর্ভবতী মায়ের হিল জুতো পরা পরিহার করতে হবে। এ সময় গর্ভবতী মায়ের যদি সুতি ধরনের বা হালকা পাতলা ধরনের জামা কাপড় পরে, যা পরে সে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের কাপড়গুলোই বেশি পরা উচিত। গর্ভবতী মায়ের ভ্রমণ। গর্ভধারণের প্রথম ও শেষ দিকে ভ্রমণ সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। সেক্ষেত্রে গর্ভধারণের প্রথম 3 মাস থেকে শেষের 3 মাস অবশ্যই ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে দূরে থাকতে হবে। গর্ভবতী মায়ের কোষ্ঠ পরিষ্কার। গর্ভবতী মাকে প্রতিদিন মলত্যাগ করা আবশ্যক। শাকসবজি, ফল, ইসবগুলের ভুসি, বেলের শরবত কোষ্ঠ পরিষ্কারে সহায়ক হয়। সে কারণে এই ধরনের খাবারগুলো প্রতিদিন গ্রহণ করা আবশ্যক। গর্ভবতী মায়ের ব্যায়াম ও বিশ্রাম। প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম ও সকাল সন্ধ্যা হাঁটা উচিত। ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। দুপুরে বিশ্রাম নিতে হবে। গর্ভবতী মাকে দৈনিক 8 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। গর্ভবতী মায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। রাতে খাবার গ্রহণের পর ও সকালে দাঁত ব্রাশ করতে হবে এবং চুল, নখ, পরিধেয় কাপড় ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গর্ভবতী মায়ের টিকা প্রদান। গর্ভাবস্থায় মাকে কেবল একটি টিকা দিতে হয়, তা হলো টিটেনাস ট্যাক্সয়েড। যদি পূর্বে কোনো নারীর 5 বার টিটেনাস টিকা দেওয়া হয়, তার আর কোনো নতুন করে টিকা দেওয়ার প্রয়োজন নেই। তা না হলে গর্ভকালীন প্রথম অথবা 6ষ্ঠ মাসে একটি টিটি টিকা এবং 1 মাস পর আইটি টিকা দিতে হবে। যদি আগের গর্ভকালীন 2টি টিকা দেওয়ার ইতিহাস থাকে এবং 5 বছরের মধ্যেই আবার গর্ভধারণ হয়ে থাকে, তবে দ্বিতীয়বার 5ম মাসে একটি টিকা দিলেই হবে। কিন্তু 2টি গর্ভধারণের মাঝে যদি বিরতি 5 বছরের বেশি হয়, তাহলে 2 বারই টিকা দিতে হবে। গর্ভবতী মায়ের শারীরিক যত্নের পাশাপাশি যেটা অবশ্যই জরুরি হয় সেটা হচ্ছে মানসিক যত্ন। গর্ভবতী মায়ের মানসিক যত্নটা কেমন হবে? অর্থাৎ মানুষের শরীর ও মন পরস্পর সম্পর্কযুক্ত, তাই মায়ের শারীরিক যত্নের সাথে সাথে মানসিক যত্ন নেওয়াও আবশ্যক। গর্ভবতী মা যাতে আনন্দ ও প্রফুল্লে চিত্তে থাকেন সেদিকে সকলের চেষ্টা থাকা আবশ্যক। মন ভালো রাখার জন্য দরকার পরিবারের সকলের সাথে আন্তরিক সম্পর্ক রাখা, সর্বদা প্রফুল্ল চিত্তে থাকার চেষ্টা করা, ভালো ভালো বই পড়া, ভালো ভালো ছবি দেখা, সবসময় ইতিবাচক চিন্তা করা, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। এর পরবর্তী অবস্থায় আসে স্বাস্থ্য পরীক্ষা। গর্ভবতী মায়ের স্বাস্থ্য কিভাবে পরীক্ষা করা যেতে পারে? স্বাভাবিক ক্ষেত্রে গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা 3 মাস অন্তর অন্তর হওয়া আবশ্যক। সাধারণত চিকিৎসক গর্ভবতী মাকে স্বাস্থ্যগত যে সকল পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন তা হলো প্রথম 3 মাস, অর্থাৎ গর্ভধারণের প্রথম থেকে 12 সপ্তাহ পর্যন্ত। এ সময় ডাক্তার মূত্র পরীক্ষা, রক্তের নিয়মিত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি দিয়ে থাকে। মূত্র পরীক্ষাটি গর্ভসঞ্চার নির্ধারণের জন্য করা হয়। রক্তের নিয়মিত পরীক্ষা যেমন রক্তের গ্রুপ পরীক্ষা, হিমোগ্লোবিন,
হেপাটাইটিস ভাইরাস, যৌনবাহিত রোগ সংক্রান্ত পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা। আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে ফিটাসের সুস্থতা, সংখ্যা ও ওজন ইত্যাদি নির্ণয় করা হয়। এর পরবর্তী আছে দ্বিতীয় 3 মাস। এটি নির্ধারণ করা হয় 13 সপ্তাহ থেকে 28 সপ্তাহ পর্যন্ত। এই সপ্তাহের মধ্যে যে মূল পরীক্ষাটি করা হয় সেটা হচ্ছে একটি আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা। এই আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটি ফিটাসের শারীরিক গঠন পরীক্ষা, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইডের স্বাভাবিকতা পরীক্ষা, ফিটাসের হৃদস্পন্দন পরীক্ষা ইত্যাদি করতে সাহায্য করে। গর্ভাবস্থার তৃতীয় 3 মাস অর্থাৎ 29 সপ্তাহ থেকে 40 সপ্তাহ সময়ে এই পরীক্ষাটি করা হয়। এই সময় মূলত দুটি পরীক্ষা করা হয়। একটি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা, দ্বিতীয়টি হচ্ছে ওজন পরীক্ষা। আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা ফিটাসের সুস্থতা, বয়স, ওজন, পজিশন, প্লাসেন্টার পজিশন, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করার জন্য করা হয়। ওজন পরীক্ষা শেষ 3 মাসে ওজন বৃদ্ধি পাবে মোট 11 কেজি। গর্ভকালীন রুটিন মাফিক নিয়মিত চিকিৎসকের কাছে যেয়ে এই ওজনটা পরীক্ষা করা খুবই জরুরি, যাতে সময়ের সাথে সাথে ফিটাসের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা তা ওজন পরিমাপ করে জেনে নেওয়া যায়। এর পরিবর্তে আসছে গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা। এই স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে গর্ভবতী মাকে প্রতি 3 মাস অন্তর অন্তর চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন পড়ে। এই সময় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে বা কিছু নিয়ম রয়েছে। এক্ষেত্রে গর্ভবতী মাকে 4টি ভিজিটের উপর নির্ভর করতে হয়, যা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার সময়সূচিকে 4টি ভিজিটের প্রথম ভিজিট হবে মাসিক বন্ধ হওয়ার 2 মাসের মধ্যে। এর পরবর্তী দ্বিতীয় ভিজিট হবে প্রতি মাসে একবার 7ম মাস পর্যন্ত। তৃতীয় ভিজিটটি হবে প্রতি মাসে 2 বার 7ম থেকে 9ম মাস পর্যন্ত। আর চতুর্থ ভিজিটটি হবে প্রতি সপ্তাহে একবার, সেটা শুধুই 9ম মাসে। উল্লেখ্য যে গর্ভবতীর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিজিট করা আবশ্যক। নিরাপদ মাতৃত্ব। গর্ভধারণ একটি প্রাকৃতিক নিয়ম, কিন্তু সকল গর্ভাবস্থাই কম বেশি ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের জন্য গর্ভধারণ মুহূর্ত থেকে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী কমপক্ষে 1.5 মাস মা ও শিশুর বিশেষ যত্ন ও সেবা প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের উদ্দেশ্য কী? নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের উদ্দেশ্যগুলো হচ্ছে: পরিণত বয়সে অর্থাৎ 20 বছরের পর গর্ভধারণ করা, গর্ভবতী মাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা ও মনোবল বৃদ্ধি করা, মা ও শিশুর মৃত্যুহার রোধ, গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতা রোধ, অপরিপক্ক শিশুর জন্ম হ্রাস, প্রসব পরবর্তী মা ও শিশুর সুস্থতা রক্ষা করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী মায়ের যত্ন নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ গর্ভ শনাক্ত করে বিশেষ যত্ন নেওয়া, উপদেশ প্রদান, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান, চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর দ্বারা নিরাপদ প্রসব নিশ্চিত করা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী মা ও শিশুর খাদ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যায়াম, ঘুম, বিশ্রাম ইত্যাদি বিষয়ে অধিক যত্নবান হওয়া। প্রসব জটিলতা। বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের বিয়ের বয়স কমপক্ষে 21 বছর। এই আইন লঙ্ঘন করে অনেক অভিভাবক তাদের সন্তানদের কম বয়সে বিয়ে দিয়ে দেন, ফলে দেখা যায় নানা ধরনের জটিলতা। এর মধ্যে একটি হলো অপরিণত বয়সে গর্ভধারণ।
যে সকল লক্ষণের কারণে সন্তান প্রসবে জটিলতা দেখা দিতে পারে সেগুলো হচ্ছে: মায়ের বয়স 18 বছরের কম অথবা 35 বছরের বেশি হওয়া, মায়ের উচ্চতা 4 ফিট 10 ইঞ্চির এর কম হওয়া, দুই সন্তানের মধ্যে ব্যবধান 2 বছরেরও কম হওয়া, বিবাহের অনেক বছর পর সন্তান গ্রহণ করা, প্রথম সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে হওয়া, পূর্বে মৃত সন্তান প্রসব করা, জরায়ুর মধ্যে প্লাসেন্টার অংশ থেকে যাওয়া, পা বা সমস্ত শরীর ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা থাকা, খিঁচুনি সহ বারবার অজ্ঞান হওয়া, যমজ সন্তান হওয়া, ভ্রূণের অস্বাভাবিক পজিশন থাকা, প্লাসেন্টার নিচের দিকে থাকা। গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে যদি 5টি বিপদ চিহ্ন দেখা দেয় সেক্ষেত্রে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এই 5টি বিপদ চিহ্নগুলো হচ্ছে: খিঁচুনি, ভীষণ জ্বর, রক্তস্রাব, মাথা ব্যথা ও ঝাপসা দেখা, বিলম্বিত প্রসব। এই 5টি বিপদ সংকেত দেখা যাওয়ার সাথে যে কোনো একটি দেখা যাওয়ার সাথে সাথেই গর্ভবতী মাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। প্রসব জটিলতায় করণীয়: প্রসব জটিলতায় জরুরি প্রসূতি সেবা বা ইওসি গ্রহণ করা প্রয়োজন। ইওসি হলো জরুরি ভিত্তিতে প্রদানযোগ্য জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা বা সেবা। এই সেবা প্রদানের মাধ্যমে প্রসবজনিত জটিলতার কারণে মা ও শিশুকে মৃত্যু ও অসুস্থতা থেকে রক্ষা করা হয়। জরুরি অবস্থায় যে কোনো স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক থেকে এই সেবা গ্রহণ করে মা ও শিশুর জীবন রক্ষা করা যায়। অপরিণত বয়সে গর্ভধারণের জটিলতা: অপরিণত বয়স বা 20 বছরের নিচে গর্ভধারণ করলে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এ ধরনের মাকে ঝুঁকিপূর্ণ মা বলা হয়। অপরিণত বয়সে একটি মেয়ের মা হওয়ার মানসিক পরিপক্কতা ও শারীরিক পূর্ণতা থাকে না। ফলে কম বয়সে যেসব মেয়ে মা হয় তারা নানা রকম শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে। এছাড়া অপরিণত বয়সে একটি মেয়ে সন্তান ধারণ করা, জন্ম দেওয়া ও পালন সম্পর্কে সঠিক ধারণা থাকে না। ফলে অপরিণত বয়সে গর্ভধারণ শুধু মায়ের জন্য ঝুঁকিপূর্ণই নয়, শিশুটির জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে যে সকল জটিলতা দেখা দিতে পারে তা হলো: মায়ের শরীর যেহেতু অপরিপক্ক থাকে, ফলে মায়ের দৈহিক বৃদ্ধি ও ভ্রূণের বৃদ্ধির জন্য যে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় তা সঠিকভাবে গ্রহণ করা সম্ভব হয় না, ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। বস্তিদেশ ছোট থাকে, ফলে প্রসব বাধাপ্রাপ্ত হয়। জরায়ু ও প্রসব পথ ফেটে বা ছিঁড়ে যেতে পারে। গর্ভপাত ও মা ও শিশুর মৃত্যুর কারণ হতে পারে। অপরিণত বয়সে গর্ভে সন্তান এলে সন্তান বেড়ে ওঠার মতো গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না। অপরিণত বা কম ওজনের শিশু জন্মগ্রহণের আশঙ্কা থাকে। প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার আশঙ্কা থাকে। শিশু স্বাস্থ্যবান ও সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না। শিশুর সুষ্ঠু বিকাশে প্রসবকালীন সময়ের প্রভাব: নবজাতকের জন্ম পরবর্তী অভিযোজন ও সুষ্ঠু বিকাশের উপর প্রসবকালীন প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। জন্মের পর নবজাতককে যে সকল বিষয়ের সাথে অভিযোজন করতে হয় সেগুলো হচ্ছে: শ্বাসক্রিয়া, রক্ত সঞ্চালন, খাদ্য গ্রহণ ও রেচন এবং তাপমাত্রা। যে সকল নবজাতক সহজে উল্লিখিত বিষয়ের সাথে অভিযোজন করতে পারে তাদের পরবর্তী বিকাশ সুষ্ঠু হয়। নবজাতকের সার্থক অভিযোজন কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল, যেমন গর্ভপরিবেশ। গর্ভপরিবেশ যদি শিশুর অনুকূলে হয় তাহলে ভ্রূণ নির্ধারিত সময়ে জন্মগ্রহণ করে, ফলে জন্ম পরবর্তী পরিবেশের সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। আবার গর্ভপরিবেশ যদি প্রতিকূল হয় তবে ভ্রূণের বিকাশ ব্যাহত হয়। ভ্রূণ নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করে অপরিপক্ক শিশুর জন্ম হয়, শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের কিছুদিন পর শিশু মারা যায়। গর্ভপরিবেশ নানা কারণে প্রতিকূল হতে পারে, যেমন পুষ্টিকর খাদ্যের অভাব, মায়ের অপরিণত বয়স, মায়ের অসুস্থতা, ওষুধের প্রভাব, রক্তের সমস্যা ইত্যাদি। প্রসবের ধরন:
শিশু জন্মগ্রহণের পর যথাযথ অভিযোজন নির্ভর করে জন্মগ্রহণের ধরনের উপর। প্রসব প্রক্রিয়া যত জটিল হয়, বিপদের আশঙ্কা তত বেশি থাকে, ফলে শিশুর মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। প্রসবের প্রভাব: যে সকল শিশুর স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব হয়, সেসব শিশুর জন্ম পরবর্তী পরিবেশে সহজে অভিযোজন করতে পারে। যেসব শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করে, সেসব শিশুর জন্ম পরবর্তী পরিবেশের অভিযোজনে সমস্যা হয়। দেখা গেছে, স্বতঃস্ফূর্ত শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হয়, শিশুর মাংসপেশির শিথিল ভাব লক্ষ্য করা যায়। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর যত অসুবিধার মধ্যে দিয়ে শ্বাসকার্য শুরু করবে, তা জন্ম পরবর্তী অভিযোজন তত জটিল হয়। ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি শ্বাসকার্য আরম্ভ না হয় বা অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, তখন অনেক সময় শিশু মারা যায়। সেসব শিশু বেঁচে থাকে যাদের মস্তিষ্ক কোষের ক্ষতি হয়। শিশু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। মা বাবার মনোভাব: সদ্যজাত শিশুর উপর মা বাবার মনোভাব শিশুর পরবর্তী বিকাশকে প্রভাবিত করে। যেমন, যেসব মা বাবার সন্তান পালনের অভিজ্ঞতা আছে, সেসব মা বাবা সন্তান পালনে বেশ আত্মবিশ্বাসী থাকেন। সন্তান প্রসব দীর্ঘায়িত ও কষ্টসাধ্য না হলে সন্তানের প্রতি মা বাবার মনোভাব কিছুটা ইতিবাচক হয়। আবার সন্তান জন্মদানের পর মা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তত তাড়াতাড়ি সে সন্তানের যত্ন নিতে পারেন। ফলে সন্তানের প্রতি তাদের আত্মপ্রত্যয় বেশি থাকে। অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব, অপরিণত শিশুর জন্ম, কষ্টসাধ্য প্রসব, প্রসবের পর নানা ধরনের জটিলতা, দীর্ঘদিন হাসপাতালে থাকা ইত্যাদি কারণে সন্তান প্রসবে অনেক অর্থের প্রয়োজন হয়। ফলে মা বাবা অনেক উদ্বিগ্ন থাকে। ফলে সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি দেখা যায় সন্তানটির শারীরিক ত্রুটি বা বৈকল্য রয়েছে বা চিকিৎসা সেবার জন্য দীর্ঘদিন হাসপাতালে থাকা প্রয়োজন, তখন সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে মা বাবার মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। মা বাবা উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত থাকেন। আবার সন্তান প্রতিপালনে মা বাবার পরিশ্রম, আরাম আয়েশ বিসর্জন, অর্থব্যয় সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় মা বাবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। অপ্রত্যাশিত সন্তান হলে এই ক্ষোভ আরও বৃদ্ধি পায়। পরিচর্যার ধরন: নবজাতক জন্ম পরবর্তী পরিবেশে কী ধরনের অভিযোজন করবে তা নির্ভর করে পরিচর্যার উপর। শিশুর পরিচর্যা বলতে বোঝায় শিশুর চাহিদা সন্তোষজনক পরিতৃপ্তি, শিশুকে উদ্দীপনা দান, শিশুর যত্নের বিষয়ে মায়ের আত্মবিশ্বাস এবং মা ও সন্তানের মধ্যে আসক্তি। শিশুর যত্ন ও পরিচর্যা যদি ঠিকমতো হয়, তাহলে শিশুর জন্ম পরবর্তী বিকাশও সুষ্ঠু হয়। তো এইভাবে তোমরা এই অধ্যায় থেকে গর্ভবতী মায়ের যত্ন ও সন্তান গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পরবর্তী পর্যায় পর্যন্ত মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ সম্পর্কে জানতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। ধন্যবাদ।